আজকে তাহলে কত অধ্যায়? চতুর্থ না? ইমরান কত এক্সাইটেড, কিন্তু লাস্টে দেখা যাবো কি ওটাই তো, চতুর্থ অধ্যায় শুরু করতে কত এক্সাইটেড, কিন্তু দেখবে যে যাই করতে দেয়, যাই কিছু করে দেয়, জ্বর আইছিল, দাঁত খেয়ে গেছিলাম, তারপর আর কি কি একটা জানি। আয় হায়, তো একবার অন্ধকার দেখা যায়। হ্যাঁ, লেখা বোঝা যায় না, বোঝা যায় না দেখা। না ভিডিওতে না, তোমরা দেখতে পাচ্ছ না। ঝামেলা। ফ্রিল্যান্সিং এর নাম শুনছো না কেউ? হ্যাঁ, শোনো না কেউ? ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? হ্যাঁ, মানুষের কাম করা, কাম করলে কি হয়? টাকা পয়সা ইনকাম করে, খালি ডলার দেয় না, এরকম খালি ডলার আর ডলার। খাটনি আছে, হ্যাঁ, খাটনি অবশ্যই করতে হবে। এই ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেকগুলো আছে, কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, যেগুলো হচ্ছে তোমার রিমোট কাজ বলে আর কি, তুমি এই জায়গা থেকেও বাইরে কাজ করতে পারবে, মানে তোমার সব মানে নিজে যাইতে হবে না ওই জায়গায়, যাওয়া ছাড়াই তুমি কাজ করতে পারবে। ফ্রিল্যান্সের ভিতরে কিছু যে কাজগুলো আছে, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যে ব্রাউজারে যে আমরা লিখি না www.facebook.com, ওইটা লেখার সাথে সাথে একটা পেজ চলে আসে না, ওই কত সুন্দর গেলা জিনিসগুলা সাজানো থাকে, তাই না, সুন্দর করে, যেমন ফেসবুকের ইগুলা, অথবা দারাজ.com, অথবা amazon.com, alibaba.com, যে.com-এ যাও, যে ওয়েবসাইটে যাও, জিনিসগুলো কত সুন্দর করে সাজানো থাকে না? এই জিনিসগুলো কেউ তো একজন বানাইছে, এমনি এমনি তো আসে না, আকাশ তো পড়ে নাই, তাই না? ওই জিনিসগুলো যারা বানায় তাদের বলা হচ্ছে ওয়েব ডেভেলপার, মানে ওয়েবসাইট যারা বানায় তাদের বলা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এটা হচ্ছে একটা কাজ, ঠিক আছে? সবচেয়ে থেকে সারা পৃথিবীর মানে ওই ফ্রিল্যান্সিং এর ভিতরে সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে এই ওয়েব ডেভেলপারের। সারা পৃথিবীতে কত ওয়েবসাইট আছে, হিসাব আছে, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। এত বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট বানাইতে হয়, কারো তো বানাইতে হয়, এজন্য তাহলে কত মানুষের দরকার এই কাজগুলার। এই দেশে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশি হচ্ছে এরকম এই কাজের। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন বুঝো নাকি? এই ছবি টবি এডিট করে এগুলা, যেমন ফেসবুকে অনেক অনেক পোস্ট দেখো না, বিভিন্ন নিউজের বানায়, বিভিন্ন সুন্দর গ্রাফিক্স করে ডিজাইন করে নিউজ টিউজ বানায়, মানে মানে পিকচার এডিট সহ যত কিছু আছে, গ্রাফিক্সের লোগো বানায় না, অথবা কোনো পোস্ট বানায় না, ওইগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এগুলা বুঝবে, এগুলো বোঝার দরকার নেই।
কন্টেন্ট রাইটিং হচ্ছে লেখালেখির কাজ। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওই যে ফেসবুকে অ্যাড চলে না, যারা ফেসবুকে অ্যাড চলায়, তারপরে অনেক সময় দেখবে একটা কিছু গুগলে সার্চ করলে উপরে হইতেছে একটা, উপরে সবার উপরে যেটা কন্টেন্ট আছে কন্টেন্ট ওই জায়গায় লেখা থাকে এডি, মানে অ্যাড, মানে ওইটা হইতেছে মানে যারা অ্যাড চালায়, ও তো ওই জায়গায় যারা চালায় বেশি অ্যাড, ঠিক আছে, ওইটা হইতেছে ডিজিটাল মার্কেটিং যারা, তারা হইতেছে ওইটার কাজ করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। মানে মার্কেটিং কি, আজ আমি যেমন মার্কেটিং করছি যে ওই যে পোস্টার লাগাইছি, এটা হচ্ছে অফলাইন মার্কেটিং, ঠিক আছে, আর আমি যে অ্যাড চালাইছি ফেসবুকে ওইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে কোন যে মার্কেটিংটা ডিজিটালি করে ওইটি ডিজিটাল মার্কেটিং। ওইসব মানুষের দরকার আছে যারা এগুলোর কাজগুলো করে। আর হচ্ছে ভিডিও এডিটিং, তারা ভিডিও এডিট করে, এত ভিডিও এডিটিং এর এত প্রয়োজন বেশি, আগে এত ভিডিও এডিটের প্রয়োজন ছিল না। যত ইউটিউবার বাড়ছে তত ভিডিও এডিটরের চাহিদা বাড়ছে, কারণ একজন ইউটিউবার একজন ইউটিউবার 4-5টা আছে, চ্যানেল আছে অনেকেরই, তারা একা তো এত কাজ করতে পারবো না, তাদের মানুষ লাগবো। এই জন্য হচ্ছে ভিডিও এডিটর অনেক বেশি চাহিদা বর্তমানে, যারা কন্টেন্ট বানায়, বুঝতে পারছো। কিন্তু আমাদের দরকার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, মানে ওয়েবসাইটে যেটা আমরা শিখবো আর কি, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট আমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় যেটা হচ্ছে আমরা যা দেখতে পারি একটা ওয়েবসাইটে, আমরা মানে আমরা ডিসপ্লেতে যা যা দেখতে পারি ওইগুলা যারা বানায় ওইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তারা বলে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড ডেভেলপার কারা? ব্যাক এন্ড ডেভেলপার যারা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যা যা কাজ করে। যেমন তুমি যদি কারো একটা মানে ফেসবুক চালাইতেছো, ফেসবুকে তুমি যদি একটা কারো কমেন্ট করো, ওই কমেন্টটা কি করতে হয়, ফেসবুকের ওই কমেন্টটা একটা কোনো জায়গায় স্টোর করতে হয়, ওই জায়গাতে নিয়ে কম্পিউটারের সার্ভারে রাখতে হয়, ওই সার্ভারের থেকে নিয়ে আবার প্রত্যেকের যার যার অ্যাকাউন্টে গেছে, যার যার প্রোফাইলে গেছে সবাই দেখায় যে এই কমেন্টটা ও করছে। এই কাজটা মানে পিছনে পিছনে যে তোমার সামনাসামনি যারা দেখতেছো শুধু ডিসপ্লেতে, ওইটার কাজ করে হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডে যা যা কাজ করে, যেমন তুমি যদি ফেসবুকে একটা ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটা কোন জায়গায় যায় থাকবো, আমেরিকার সার্ভারে যায় থাকবো, কোন জায়গায় যায় থাকবো, এবং ওই ভিডিওটা আবার কার কার প্রোফাইলে যাইবো, কে কে দেখতে পারবো, এই ধরনের মানে পিছনে পিছনে যে মানে কাজগুলো হইতেছে যেগুলো আমরা দেখতে পারতেছি না কিন্তু ঘটতেছে ঘটনাটা, ওই ঘটনাটা যারা ম্যানেজ করে তাদের বলা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। মানে যারা পিছনের কাজ করে তারা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, আর যারা সামনের কাজ করে তারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, বুঝতে পারছো। এখন আমাদের ব্যাক এন্ড ডেভেলপার দরকার নাই, কারণ আমরা শিখবো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর এই দুইটা অনেকেই আছে যারা এক্সপার্ট, মানে ও সামনের কাজগুলো পারে, পিছনের কাজগুলো পারে, তাদের যারা দুইটা কাজই পারে তাদেরকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা। যারা দুই কাজই পারে তাদের বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার, আর যারা শুধু সামনের কাজ পারে ওটা হলো ফ্রন্ট এন্ড, যারা ব্যাক এন্ড কাজ করে শুধুমাত্র ব্যাক এন্ড, ঠিক আছে। এখন আমাদের দরকার শুধুমাত্র ফ্রন্ট এন্ড কিছু জন্য, কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়বো এইচটিএমএল, ওটা আসছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে গেলে তোমার হচ্ছে 3টা স্কিল থাকতে হয়। একটা হচ্ছে এইচটিএমএল, যেটা আমাদের চ্যাপ্টার আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ তুমি যদি এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট এই 3টা প্রযুক্তি যদি সম্পর্কে জানো, তাহলে তুমি মানে যতদিন থেকে জানবে সবকিছু এবং তোমার এক্সপিরিয়েন্স থাকবো, তারপর দিন থেকে তুমি চাইলে টাকা ইনকাম করতে পারবে ফ্রিল্যান্সিং করে, বুঝতে পারছো। তাহলে হচ্ছে কি কি শিখতে হবে ফ্রন্ট এন্ডের জন্য? এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। এখন আমরা এটা দেখি যে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট কাজগুলো কি। মনে করো, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল কি? এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হলো যে ওয়েব পৃষ্ঠার কাঠামো তৈরি করার জন্য মৌলিক ভাষা, অর্থাৎ ওই একটা ওয়েব পেজে ওর কাঠামোটা কিরকম হবে, কোন জায়গায় কি কি থাকবো, কি কি কন্টেন্ট থাকবো, কোন ছবি থাকবো, কোন লেখা থাকবো, এই ধরনের তথ্যগুলো যে বহন মানে কাজ করে ওইটার বলা হইতেছে এইচটিএমএল। মানে ওই পৃষ্ঠার কাঠামো তৈরি করার জন্য, মানে মূল কাঠামো, মূল বেস তৈরি করার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় ওটা হইতেছে এইচটিএমএল। এটি মূলত ওয়েবসাইটের বিষয়বস্তু এবং লেআউট নির্ধারণ করতে হয়। মানে এই একটা ওয়েবসাইট এর মধ্যে দেখাবো পরবর্তীতে, জাস্ট একটু পড়ো, যে এটি মূলত ওয়েবসাইটের বিষয়বস্তু এবং লেআউট, অর্থাৎ ওই ওয়েবসাইটের গঠনটা কিরকম হবে এবং ওয়েবসাইটের ভিতরে কি কি কন্টেন্ট থাকবো, মানে কি কি লেখা বা ছবি বা ভিডিও যাই থাকবো ওটা কিভাবে থাকবো, ওটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে এইচটিএমএল দ্বারা। আর সিএসএস কি? সিএসএস হচ্ছে সিএসএস একটি ডিজাইন ভাষা যা ওয়েব পৃষ্ঠার ডিজাইন নির্ধারণ করে, অর্থাৎ এটা হচ্ছে, এটা মনে করো মেকআপ, সিএসএস হচ্ছে মেকআপ, এইচটিএমএল হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার কি কি থাকবো এটা, আর সিএসএস দ্বারা কি করে ওই জিনিসগুলোই সুন্দর করে ডিজাইন করে যে সুন্দর দেখানোর জন্য। আর জাভাস্ক্রিপ্ট করে কি করে? জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা, যেমন সি আমাদের অধ্যায় আছে না, সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়ে, সি প্রোগ্রামিং যেমন একটা প্রোগ্রামিং ভাষা, এই জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ভাষা যা ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ এবং ডাইনামিক কাজ করতে ব্যবহার হয়। ইন্টারঅ্যাক্টিভ ডাইনামিক কি এটা পরে বুঝবো আমরা, ঠিক আছে। এখন দেখো, যদি আমরা কোনো একটা ওয়েবসাইট দেখি, এটা কিসের ওয়েবসাইট? এটা হলো অ্যামাজনের ওয়েবসাইট। অ্যামাজনের চিনো? অ্যামাজনের নাম শুনছো? সারা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস, যেমন দারাজ হলো বাংলাদেশে, ঠিক আছে।
বাংলাদেশের জন্য মার্কেট প্লেস। আর যদি সারা পৃথিবীর হিসাবে করো তাহলে অ্যামাজন হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস, ঠিক আছে। এখন এই এই যে এই কি বলে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যে বানাইছে, এই ওয়েবসাইটটা পাবো কি হবে যদি আমরা লিখি www.amazon.com, সাথে সাথে আমাদের ব্রাউজারে এই ওয়েবসাইটটা দেখাবো। দেখালো এই জায়গায় দেখো জিনিসগুলো কত সুন্দর করে সাজানো আছে, তাই না? এই সম্পূর্ণ ওয়েবসাইটটা ব্যবহার করা হয়েছে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, এই 3 প্রযুক্তি বানায়। এখন দেখো এই যে জায়গা ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটে ঢোকার পরে দেখবে যে এই যে স্লাইড গুলো আছে না, উপরে যে পিকটা থাকে, পিকটাও একাই নড়ে না, একাই চলে যায়, আস্তে আস্তে সরে যায় না, একটার পর একটা সরে যায়। এই যে সরে যায় যে কারণে মানে একটা যে আবার এই যে ক্লিকের বাটন আছে, দেখো এই জায়গায় বাটন আছে, এই বাটনে যদি ক্লিক করি তারপরেও কি পিক গুলো একটা একটা করে সরতে থাকে, সাইডে সরতে থাকে, হয়তো দেখো নাই, মানে এই ক্লিক করলে এই পিক্সেলে যায়, অন্য আরেকটা পিক্সেল আসে, আবার ক্লিক করলে এই পিক্সেলে যায়, অন্য একটা পিক্সেলে আসে। এই যে এই ওয়েবসাইটের ভিতরে যে ক্লিকেবল মানে জিনিসটা নড়াচড়া করতেছে, বা এটারে বলে হচ্ছে ডাইনামিক, যে নড়াচড়া করতে পারে, সরানোড়া করতে পারে, মানে মানে নড়াচড়ার যে কাজগুলা, এই কাজগুলা করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। অর্থাৎ তুমি যদি কোনো একটা ওয়েবসাইটে ডাইনামিক বানাইতে চাও তাহলে তো ওই কাজটা করতে হবে কার দ্বারা, জাভাস্ক্রিপ্ট দ্বারা। এখন মনে করো যেমন এটা কি আছে, এটা অ্যামাজন, আর একটা যখন ওটা ক্লিক করা হয় তখন স্লাইডটা কি সরে যায়, অন্য স্লাইড চলে আসছে, ঠিক আছে। এখন মনে করো আমরা ওই জায়গাতে এই ওয়েবসাইট থেকে জাভাস্ক্রিপ্টটা সরাই দিছি, এদিকে দেখো এই ওয়েবসাইট থেকে আমরা কি জাভাস্ক্রিপ্ট সরাই দিছি, জাভাস্ক্রিপ্টের টেকনোলজি সরাই দিছি। যখন সরাই দিছি তখন দেখো এই জায়গায় অ্যারো চলে গেছে, এই জায়গায় অ্যারো গুলো কি আর নাই, এখন এটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। কিসের জন্য ফিক্সড হয়ে গেছে? কারণ ওই যে ডাইনামিক সিস্টেমটা যেটা দিয়ে কাজ করে জাভাস্ক্রিপ্ট টেকনোলজি, আমরা এই ওয়েবসাইট থেকে জাভাস্ক্রিপ্ট সব কোড সরাই ফেলছি। যখন সরাই ফেলছি তখন আছে কি শুধুমাত্র ওই পেজটাই। এখন মনে করো আমরা এই পেজের ঠিক এখন HTML রাখবো, শুধুমাত্র CSS সরাই ফেলবো। যদি আমরা CSS সরাই ফেলি, এটাকে দেখো জিনিসগুলো কত সুন্দর করে সাজানো আছে না, যেমন এটা কি বলে আইকন চিহ্ন, তারপরে অল, টুডেজ ডিল, কাস্টমার, রেজিস্টার, গিফট, সেল, কত সুন্দর করে সাজানো আছে, অল ডেভেলপমেন্ট, সার্চ, বাংলাদেশ, সবকিছু কত সুন্দর সাজানো আছে। এই পাশেও যেমন এই জায়গায় সব দা গেমিং স্টোর, কার্ড, জিনিসগুলো অনেক সুন্দর করে সিরিয়াল করে সাজানো আছে, তাই না? যেমন এই জায়গায় এই যে জুতার ছবি টবি কত সুন্দর করে খোপ খোপ করে সাজানো আছে। কিন্তু যখনই দেখবে, যখনই আমরা এই ওয়েবসাইট থেকে CSS সরাই ফেলবো তখন ঘটনা কি ঘটে যাবো, যখনই আমি CSS সরাই ফেলবো সরানোর সাথে সাথে শুধুমাত্র HTML থাকলে এই ওয়েবসাইট দেখাবো এরকম। দেখো সবই কিন্তু আছে, যা যা ছিল ইউএস স্কিপ, গো, ইংলিশ টিংলিশ যা ছিল সব লেখা আছে, সব কাস্টমার সার্ভিস সবই কিন্তু আছে। কিন্তু কি হয়ে গেছে, এখন কি এটা ভালো দেখতে ভালো লাগতেছে, যে প্রোডাক্ট সবই আছে, কিছু কিন্তু হারাই যায় নাই, সবই আছে, কিন্তু দেখতে কিরকম লাগতেছে, অকওয়ার্ড, মানে আগের মতো আর সুন্দর লাগতেছে না। সুন্দর লাগতেছে না কিসের জন্য? কারণ হচ্ছে আমরা যে এই CSS ছিল, এই ওয়েবসাইটে যে CSS টেকনোলজি ছিল, CSS টেকনোলজি সরাই দিছি। তাহলে শুধুমাত্র যখন HTML আছে, শুধুমাত্র HTML দ্বারা কি করে, জাস্ট হইতেছে এই তথ্যের ভিতরে, মানে এই ওয়েবসাইটের ভিতরে এই ধরনের কাঠামোগত যে জিনিসগুলো আছে এগুলো আনতে সাহায্য করে কি, কে হইতেছে HTML। আর এটা যদি আমরা CSS ব্যবহার করি, CSS ব্যবহার করলে কি হইব, যে এই কাঠামোগুলোরই সুন্দর করে ডিজাইন করতে ব্যবহার করাই কি CSS, যে কোনটা কোন জায়গায় বসবো, কোনটা কতটুকু সাইজ হবো, তারপরে কিরকম বসবো, এরকম। আর যদি আমরা এর ভিতরে নড়াচড়া বা কোনো কিছু ডাইনামিক কিছু করতে চাই, ওটার জন্য ব্যবহার করতে হবে কি, আমার অবশ্যই হইতেছে জাভাস্ক্রিপ্ট। যখন আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো তখন হচ্ছে এই জায়গায় ডাইনামিক হয়ে যাবো, নড়াচড়া করার কাজগুলো হইব। তাহলে বুঝতে পারছো HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি? HTML কি করে, ওয়েবসাইটের কাঠামো বানায়, যে কোন কোন জিনিস আমি রাখবো ওয়েবসাইটের ভিতরে, ওইগুলো আনতে হয়। CSS কি করে, ওই ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করে। আর জাভাস্ক্রিপ্ট কি করে, জিনিসটা ডাইনামিক করে, মানে অ্যাপ তো এক টেকনোলজি, আর হচ্ছে ওয়েবসাইট আর এক টেকনোলজি, অবশ্যই করা যায়। অ্যাপ ব্যবহার করতে এই জায়গায় ব্যবহার হইতেছে কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আর অ্যাপ বানাইতে ব্যবহার হইতেছে জাভা নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা এবং কটলিন। অ্যান্ড্রয়েডের অ্যাপ বানাইতে ব্যবহার হইতেছে জাভা আর হচ্ছে কটলিন নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যদি iOS বা আইফোনের সফটওয়্যার বানাইতে যাও তখন তোমার শিখতে হবে সুইফট নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক এক টেকনোলজির জন্য এক এক ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, বুঝতে পারছো? তাহলে যারা সফটওয়্যার বানায় তারা ওয়েবসাইট বানাতে পারবো না, যারা ওয়েবসাইট বানায় তারা সফটওয়্যার বানাতে পারবো না। পারবো যদি এটা শিখতে হবে আগে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে HTML কিভাবে কাজ করে, সরি মানে HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি? এখন দেখো আমরা যে জিনিসটা শিখবো ওটা কি, ওটা কি বলে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে কি, মার্কআপ মানে হচ্ছে কাঠামো, মানে বৈশিষ্ট্য, কাঠামো তৈরি করার ল্যাঙ্গুয়েজ। আর এটা যদি আমরা একসাথে কি বলি, HTML, ঠিক আছে। তাহলে এটা ফুল মিনিংটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? এখন HTML ফাইল এক্সটেনশন কি, ফাইল এক্সটেনশন সম্পর্কে বুঝো? ফাইল এক্সটেনশন কি,
ফাইল এক্সটেনশনের নাম শোনো না এখন পর্যন্ত কেউ? শোনো নাই? ফাইল এক্সটেনশন এই নামটা শুনছো কখনো? ফাইল নাম শুনছো যে ফাইল, ফাইল এক্সটেনশন তোমরা সবাই মানে জানো কিন্তু বুঝো না আসলে এটা ফাইল এক্সটেনশন। খেয়াল করো ফাইল এক্সটেনশন কি। ফাইল এক্সটেনশন হলো একটি কোড যা একটি ফাইলের ধরন নির্দেশ করে। এটি সাধারণত ফাইলের নামের পরে ফুল স্টপ দ্বারা পৃথক করা হয়। উদাহরণস্বরূপ যেমন বাংলা গান, মনে করো একটা ফাইল এক্সটেনশন কি বোঝায়, যেমন আমরা যদি একটা গান গান মনে করো একটা ভিডিও গান আছে, গানের নাম দিচ্ছে কি বাংলা গান, তারপর দেওয়া আছে কি .mp4, মানে .mp4 এটা আগে কখনো দেখো নাই। .mp3, .mp4, তারপর যে ছবিগুলো তোলো ছবির পিছনে থাকে কি .jpg অথবা jpeg অথবা .png, আর আরো আছে। তারপর যদি পিডিএফ ফাইল দেখো .pdf, তারপর কি আছে টেক্সট ফাইলে .txt, এরকম থাকে না? এই যে এই জায়গায় ফাইলের নামটা কি, ফাইলের নাম হচ্ছে বাংলা গান, কিন্তু যখন দেওয়া আছে .mp4, .mp4 দ্বারা কি বোঝাইতেছে এটা একটা কি ফাইল, ভিডিও ফাইল, ভিডিও ফাইল mp4। mp4 মানে হচ্ছে mp3 অডিও না, m4 এ। হ্যাঁ দেখাও আমারে, তোমার সাথে বাজি। তুমি ওটা হচ্ছে M4A, ওটা আরেক এক্সটেনশন, ওটা আরেক টেকনোলজি। M4 না, ওটা M4 এ। এটা হচ্ছে MP4 হচ্ছে ফাইলটি কি একটি ভিডিও, এবং .mp4 হচ্ছে এই এক্সটেনশনটি নির্দেশ করে যে এটি একটি ভিডিও ফাইল। শেষ, ওটা কোনো ফাইলেও না। তোমার যে কোনো হাইডা থাকবো, মানে ফাইল তৈরি হলো কিন্তু তোমার কাছে কোনো জায়গায় শো করবো না। তুমি যে কোনো ফাইল মনে করো একটা ভিডিও আছে, ঠিক আছে, তোমার ফোনে একটা ভিডিও আছে বা ছবি আছে, তুমি চাইতেছো ওইটা গ্যালারিতে না আসো, জাস্ট ওই ফাইলে যাবে, যাওয়ার পরে .mp4 আছে না, একটু কেটে দিবে, এটা দিলে আর গ্যালারিতে আসবো না। কিছু জন্য কারণ গ্যালারি হইতেছে, ও গ্যালারি কি করে, গ্যালারি হইতেছে সার্চ করে যে কোন ফাইলের পিছনে .mp4 আছে, যে ফাইলের .mp4 আছে ওইগুলো নিয়ে ভিডিওর ভিতরে রাখে। আবার ফাইল সার্চ করে যে যেসব ফাইলের ভিতরে .jpg আছে, মানে নাম তারপরে .jpg আছে, ওই জিনিসগুলো লিস্ট করে নিয়ে ছবির ভিতরে রাখে। এইভাবে হচ্ছে তোমাদের আমাদের সফটওয়্যার গুলো বুঝতে পারে যে আসলে কোন ফাইল কোন জায়গায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে এক্সটেনশন কি বুঝছো, যে কোনো ফাইলের পরে যে ডট দেওয়ার পরে যে হইতেছে তোমার একটু নাম থাকে, কোড থাকে, যেমন MP4 মানে কি ভিডিও ফাইল, MP3 থাকলে অডিও ফাইল, এই ডট সহ পরের নামটুকু কি বলে, ফাইল এক্সটেনশন। যে এটা দ্বারা বোঝায় যে আসলে এই যে ফাইলটা এটা কি ধরনের ফাইল, এই ফাইলের ভিতরে কি ধরনের তথ্য আছে। যদি MP3 থাকে ভিডিও, যদি MP3 থাকে অডিও, যদি JPG থাকে .jpg, ওটা হলো। আচ্ছা আমার উদাহরণ আছে, আমরা পরে দেখতেছি। যেমন ফাইল এক্সটেনশনের গুরুত্বটা কি, যে ফাইল এক্সটেনশন গুলি অপারেটিং সিস্টেম বুঝো, অপারেটিং সিস্টেম কি মানে আমাদের মোবাইলের অপারেটিং সিস্টেম, যেমন আমাদের মোবাইল যে মানে মূল যে কাজটা করে, যে আমাদের প্রত্যেকের ফোনে দেখবে যে কোম্পানি আলাদা আলাদা হইলে ফোনের ডিজাইন গুলো আলাদা হয়ে যায়, তাই না? সবার ফোনের ফাংশনের সাথে মিলে না কিছু জন্য, কারণ ওদের অপারেটিং সিস্টেম আলাদা, মানে ওদের ফোনের সফটওয়্যার আলাদা, আমাদের ফোনের সফটওয়্যার আলাদা। এই ফোনের যে আলাদা সম্পূর্ণ একটা সফটওয়্যার, এই সম্পূর্ণ ফোনের সফটওয়্যারে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, যেমন আমরা ওই যে কম্পিউটারে কি ইউজ করি, ওই উইন্ডোজ ইউজ করি না, উইন্ডোজ 10, তাহলে কম্পিউটারের উইন্ডোজ 10 হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, সম্পূর্ণ ওএস। ঠিক আছে, প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই কি করে যে এই ফাইল এক্সটেনশন গুলি আমাদের ফোনের অপারেটিং সিস্টেম রে এবং অ্যাপ্লিকেশন রে, মানে অ্যাপ্লিকেশন মানে কি সফটওয়্যার ডাউনলোড করি যেগুলো, অ্যাপ্লিকেশনকে বুঝতে সাহায্য করে যে এটি একটি কি ফাইল বা কি ধরনের ডেটা ধারণ করে। এটি সঠিক প্রোগ্রামটি খুঁজে বের করতে সাহায্য করে যা ফাইলটি খুলতে এবং সম্পাদন করতে ব্যবহার করে। এটা কি বোঝাইছে, মনে করো তোমার কাছে একটা ছবি আছে পিকচার, এন্ড পিকচারে যদি ধরো তুমি ক্লিক করলে ওটা চালু হলো যে ম্যাক্স প্লেয়ারে, তাহলে ওটা কি দেখা যাবে ম্যাক্স প্লেয়ার কি, ওটা ভিডিওর ফাইল, ভিডিওর সফটওয়্যার, ওটার ভিতরে ওপেন হবো কি সবসময় ভিডিও ফাইল ওপেন হবো। এন্ড কম্পিউটার বা সফটওয়্যারটা বুঝবো কেমনে, বা তোমার অপারেটিং সিস্টেমটা বুঝবো কেমনে যে আসলে এটা ভিডিওর ফাইল, এটা আমার ওপেন করতে হবে ভিডিওর সফটওয়্যারে, এটা আমার পিকচারের ফাইল, এটা আমার ওপেন করতে হবে গ্যালারিতে, এটা আমার পিডিএফ ফাইল, এটা আমার ওপেন করতে হবে গুগল ড্রাইভে। এটা বুঝবো কেমনে, ও বুঝাইতেছে এই এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশনে দেখে যে কি, যে ফাইলে তুমি ক্লিক করছাও ওই ফাইলের পরে তোমার মানে ডটের পরে কি আছে, যদি দেখে .mp4 তখন এটা ওপেন করে কিসে, ম্যাক্স প্লেয়ারে। কিছু জন্য MP4 মানে ভিডিও ফাইল, এটা তো আর মনে করো কি বলে ড্রাইভে তো ওপেন করে দেবো না, ওটা তো যেটা চলবো না। আবার মনে করো যে যেটা চলে, ঠিক আছে, মনে করো অন্য কোনো সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা তোমার সেট করে দেওয়া আছে ডিফল্ট, যদি তোমার পিকচার থাকে পিকচারে ক্লিক করো, ওটা যায় ওপেন হবো কিসে, গ্যালারিতে অবশ্যই। এইভাবে হচ্ছে আমাদের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম বুঝে যে আমার কোন ফাইলটা কোন সফটওয়্যারে ওপেন করতে হবে। বুঝতে পারছো না?
তারপর দেখো সাধারণ ফাইল এক্সটেনশন কি কি, যেমন ডট পিডিএফ। যদি কোনো ফাইলের পিছনে ডট পিডিএফ থাকে ওটা কি, ওটা তো ডট পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটার ফুল মিনিং। ঠিক আছে, ডট পিডিএফ গুলো কি দ্বারা বোঝে কি, যেটা একটা কি বলে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা হচ্ছে ওই জায়গায় ব্যবহার করতে হবে। তারপর কি আছে ডট জেপিজি অথবা জেপ্যাগ। জেপিজি এটা কি ইমেজ ফাইল, মানে ছবির ফাইল। তুমি যে ছবি তুলো তুমি দেখবে যে হয় থাকবে যে জেপিজি অথবা জেপ্যাগ ফাইল থাকবে। তুমি ফোনের যে কোনো ছবিতে যাই দেখবে, ডিটেলসে যাই দেখবে, নাম দেখবে, একটা নাম আছে, নামের পরে ডট জেপিজি আছে অথবা ডট জেপ্যাগ আছে, এখনো চেক করে দেখতে পারবে। তারপর পিএনজি, পিএনজি হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটা একটা ছবির ফাইল, কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা বোঝা লাগবে না, এটাও ছবি এটাও ছবি। ঠিক আছে, তিনটাই ছবি, ছবির ফাইল। তারপর আছে কি এমপি3, ডট এমপি3 থাকলে এটা কি হয়, অডিও ফাইল। ওটা কি, তুমি যদি এমপি3 কোনো একটা গান ক্লিক করো, ওটা দেখবে অটোমেটিক একটা অডিও ফাইলে যা ওপেন হয়েছে, তাই না, যেটা যে অডিও ফাইলের যে সফটওয়্যার আছে অডিওতে ওপেন হয়েছে। আর যদি ভিডিও ক্লিক করো তাহলে ভিডিওর সফটওয়্যার ওপেন হয়েছে। এটা কি হয় বুঝে, এক্সটেনশনের মাধ্যমে বুঝে। তারপর ডট এমপি4 ভিডিও ফাইল। আর কিছু আছে না, ডট টিএক্সটি মানে জাস্ট টেক্সট লেখার ফাইল। ঠিক আছে, এখন একইভাবে আমাদের হইতেছে ডট এইচটিএমএল নামের একটা এক্সটেনশন আছে। আমরা যে এইচটিএমএল শিখতেছি না, আমাদের এরকম যে ডট এইচটিএমএল নামেরও এক্সটেনশন আছে। এই ডট এইচটিএমএল দ্বারা কি করে, যেমন ডট জেপিজি, ডট জেপ্যাগ, ডট পিএনজি করে, এই ধরনের ফাইলগুলো কি করে, ছবি দেখার প্রোগ্রামে চালু করে। ছবি দেখার প্রোগ্রাম মানে কি, ছবি দেখার সফটওয়্যার। ঠিক আছে, ছবি দেখার সফটওয়্যার চালু করে। তারপরে এমপি3 কি করে, অডিও চালানোর প্রোগ্রামে, অর্থাৎ অডিও চালানোর সফটওয়্যার ওপেন করে। তারপরে এমপি4 কি করে, ভিডিও চালানোর সফটওয়্যার পাবে, ম্যাক্স প্লেয়ার, এমএক্স প্লেয়ার যা যা আছে, ভিএলসি প্লেয়ার, ওইগুলো ওপেন করে। আর ডট এইচটিএমএল কোন জায়গায় ওপেন করে, যখন আমরা কোনো ডট এইচটিএমএল এ ক্লিক করি তখন ওপেন করা হচ্ছে এই ধরনের ফাইলগুলো ওপেন করে বিভিন্ন ব্রাউজারে। তাহলে কথা বুঝছো না, যে ভিডিও ওপেন করে কিসে, ভিডিও প্রোগ্রামে, অডিও ওপেন করে অডিও প্রোগ্রামে, এবং ডট এইচটিএমএল যে জায়গায় থাকে, যে এক্সটেনশন থাকে, ওই ফাইলটা ওপেন করে কিসে, ব্রাউজারে। অর্থাৎ এই যে ডট এইচটিএমএল ফাইলের যদি কোনো ডট এইচটিএমএল এক্সটেনশন সহ যদি কোনো ফাইল থাকে, ওটা যদি আমরা ডবল ক্লিক করি, ওটা ওপেন করবো কিসে, যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজার তো চিনো তাই না, ব্রাউজার ছিল না, এটা কি, এটা হচ্ছে সাফারি ব্রাউজার। এটার নাম শুনছো না, সাফারি, অ্যাপেল কোম্পানির, অ্যাপেলের তুমি যেই দেখো, যে তোমার অ্যাপেলের ফোনই দেখো আর অ্যাপেলের ম্যাকবুক বা যেগুলো দেখো, সবগুলোর ভিতরে কি সাফারি ব্রাউজার থাকে অটোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপেল কোম্পানির বানানো ব্রাউজার। ঠিক আছে, তারপরে আছে কি ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, এগুলোর নাম শুনছো না, পড়ছিলা, ইউজ করো না কখনো? এই যে দেখো ফায়ারফক্স, এই যে ফায়ারফক্স সফটওয়্যার, এই যে গুগল ক্রোম। তারপরে কি আছে, গুগল ক্রোম। গুগল ক্রোম সব ফোনে থাকে। গুগল ক্রোম হইতেছে অ্যান্ড্রয়েড কোম্পানির, মানে গুগল কোম্পানির। ঠিক আছে, অ্যান্ড্রয়েড হইতেছে, অ্যান্ড্রয়েড কিন্তু গুগল কোম্পানির। অ্যান্ড্রয়েড যা চালায় কে, সবাই তো অ্যান্ড্রয়েডই চালায়। আর অ্যান্ড্রয়েড যেহেতু ক্রোম যেহেতু গুগল কোম্পানির, ও জোর করে দিব, চালাবি না, আমার জিনিস, আমার ফোন চালাইতে চাস, আমার চালাইতে চাস, আমার সফটওয়্যার চালাবি না, মানে দেখবে যে এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই যে ফোনের ভিতরে গুগল ক্রোম নাই, গুগল নাই, থাকবই কিছু জন্য। হ্যাঁ, চালাবে না, জিমেল ছাড়া তোমার অ্যাকাউন্ট চলবো? আচ্ছা তুমি করে, সমস্যা নাই, কিছু কিছু ফোনে করা যায় না, ডিসেবল করা যায় না। আচ্ছা ঠিক আছে, মানছি। তারপর কি আছে, এজ। এজ হইতেছে মাইক্রোসফট কোম্পানির। মাইক্রোসফটের নাম শুনছো না, বিল গেটসের নাম শুনছো না, অনেক অনেক, হ্যাঁ, ওনার কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট। যেমন আমরা এই যে উইন্ডোজ চালাইতেছি, এই যে উইন্ডোজ 10, এই যে ইন্টারফেস, যেমন ফোনের ইন্টারফেস আর ইন্টারফেস এক নাকি, এই যে এটা হচ্ছে একটা ওয়ে, মানে ওএস, এই যে এরকম এরকম দেখা যাইতেছে। আবার এই যে ক্লিক করলে এই জায়গায় সফটওয়্যার গুলো আসে, এগুলো হচ্ছে এই যে এই জিনিসটা যে বানাইছে সে হচ্ছে এই মাইক্রোসফট কোম্পানি, এবং এই যে এই কোম্পানির মালিক হচ্ছে বিল গেটস। ঠিক আছে, আমি হিসাব করো যে সারা পৃথিবীতে কত কম্পিউটার আছে, যত কম্পিউটার আছে প্রত্যেক কম্পিউটার থেকে এই এই সফটওয়্যারটা, মানে এই উইন্ডোজটা ইনস্টল করতে, মানে অরিজিনালি উইন্ডোজ ইনস্টল করতে তোমার হচ্ছে এই কম্পিউটারে 10,000-এর মতো টাকা দিতে হয়, 10,000 না 12,000 অরিজিনালটার দাম। কিন্তু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, অরিজিনালটার দাম এখন হইতেছে এত, মানে এত সারা বিশ্বে যত কম্পিউটার আছে সব কম্পিউটার হইতেছে এত টাকা দিয়ে মানুষ কিনতে কিনতে এখন মাইক্রোসফট কোম্পানির যে মালিক ছিল তারা বড় লোক বানিয়ে দিয়েছিল। অনেক দিন যাবত সে পৃথিবীর মানে সবচেয়ে বড় লোক ছিল, শুধুমাত্র ওই সফটওয়্যারটা বানায় না, উইন্ডোজ বানায়। তারপরে দেখো কাজ করে না, মাউসটা কি হলো, কোনটা
জানি না, বরফ তো ভারত, নেপাল, ভুটান এদিকে আছে। আইসল্যান্ডের শুধু মানে সবুজ, গ্রিনল্যান্ড হলো বরফ। বিরাট দিন কানেক্ট। আচ্ছা দেখো, এদের পরে কি আছে আরেকটা ব্রাউজার, অপেরা মিনি, এটাও তো নাম শুনতে সম্ভব। এগুলো যে আছে এগুলো হচ্ছে এক একটা অপেরা মিনি, আর হচ্ছে সরি এক একটা ব্রাউজার। এইচটিএমএল ফাইল গুলো হচ্ছে এই ধরনের ব্রাউজারে চালু হয়। তাহলে ভিডিও ফাইল চালা গেছে মনে করে এমএক্স প্লেয়ারে, আর হচ্ছে অডিও ফাইল দেখুন অডিও ফোল্ডারে। আর যে এইচটিএমএল ফাইল যেগুলো আছে, এইচটিএমএল ফাইল গুলো সবসময় চালু হয় কিসে? ব্রাউজারে। ঠিক আছে, তাহলে এইচটিএমএল এর প্লেয়ার কি? এইচটিএমএল প্লেয়ার হচ্ছে ব্রাউজার। তাহলে আমরা ব্রাউজারে যে লেখাগুলো দেখতে পাই, এই সব লেখা থাকে কোন জায়গায়? এইচটিএমএল ফাইলের ভিতরে। অর্থাৎ একটা ব্রাউজারে আমরা যে কিছু আমরা মানে দেখি সবকিছুই লেখা থাকে কোন কিসের ভিতরে? একটা যে কোনো একটা এইচটিএমএল ফাইলে। এটা যেরকম হতে পারে যে কোনো একটা নাম .html। ঠিক আছে, এখন হচ্ছে এইচটিএমএল ফাইল আসে কোথা থেকে? আমরা তখন লিখি www.amazon.com। এখন ওই জায়গায় কোনো ফাইল তাইলে আমাদের কিছু ডাউনলোড করতে হয়? করতে হয় না, তো অটোমেটিক জিনিসটা কি চালু হয়ে যায়। তাহলে এই যে আমরা যে এই কি বলে এইচটিএমএল ফাইলটা আছে, এই ফাইলটা আসে কোন জায়গা থেকে? এটা একটু দেখো। যেমন এটা মনে করো ইন্টারনেট। ঠিক আছে, যখন আমরা কোনো ইসে কি বলে ল্যাপটপে বা ডেস্কটপে যেটাকে কি করে আমরা যদি কোনো একটা কিছু মোবাইলে ব্রাউজারের ভিতরে অবশ্যই আগে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। তখন কানেক্ট থাকার পরে যদি আমরা এই এটার সাথে এবং ইন্টারনেটের সাথে কানেক্ট থাকা হইতেছে আমাদের কি বলে যে কোম্পানি আমরা লিখবো ওটা সার্ভার। কথা শুনো, গল্প করো না। মনে করো আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে লিখছি কি www.amazon.com। আর যখনই আমরা লিখি এটা আমাদের ব্রাউজারে লেখার সাথে সাথে কি আমাদের এরকম ওয়েবসাইটটা চলে আসে না? আমাদের ওয়েবসাইটটা চলে আসে। এবং এই জিনিসটা আমরা তো জানলাম যে এই আমাদের এই জায়গায় এই ব্রাউজারের ভিতরে যা আছে সবকিছু তো একটা এইচটিএমএল ফাইলের ভিতরে লেখা আছে। অবশ্যই এইচটিএমএল ফাইলের ভিতরে লেখা আছে দেখেই এটা হচ্ছে চালু হয়েছে। যখন আমি দিলাম এই এইচটিএমএল ফাইলটা আসলো কোন জায়গা থেকে? যখন আমি এরকম মনে করো daraz.com লিখছি, daraz.com লিখলেও এরকম কি ওয়েবসাইট চলে আসে। এখন যখন আমরা এই আমাদের কম্পিউটার থেকে এরকম www.amazon.com লিখি, লেখার সাথে সাথে আমাদের এই লেখাটা যাইতেছে ইন্টারনেটের মাধ্যমে। এই ইন্টারনেটের মাধ্যমে এই অ্যামাজনের যে সার্ভার আছে কম্পিউটার, অর্থাৎ মানে যে জায়গায় হচ্ছে অ্যামাজনের সার্ভার, যে জায়গায় এইচটিএমএল ফাইলগুলো রাখা আছে, তখন কি হয় যে এই ফাইলের ভিতরে কি হয় যে এই জায়গায় যে এইচটিএমএল যে আমরা যে চিত্রগুলো আমাদের কম্পিউটারে বা মোবাইলে দেখতে পারি, এই জিনিসগুলো ডিজাইন করে রাইখে দিয়েছে কোন জায়গায়? অ্যামাজন তার নিজস্ব একটা কম্পিউটার আছে, সার্ভার কম্পিউটার। ওই সার্ভার কম্পিউটারের ভিতরে এই এইচটিএমএল ফাইলগুলো কি করছে? স্টোর করে রেখে দিয়েছে এবং এই সার্ভার কি করছে? ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিছে। এখন যখন আমরা কানেক্ট করি এর সাথে, আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল ইন্টারনেটের সাথে কানেক্ট করি, কানেক্ট করার পরে যখন লিখি www.amazon.com, তখন কি হয়? আমাদের কম্পিউটার থেকে বা আমাদের ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে একটা রিকোয়েস্ট যাইতেছে অ্যামাজনের সার্ভারের কাছে যে ভাই তোমার কাছে যে ফাইলগুলা আছে ফাইলগুলা দাও, আমি একটু দেখবো। ঠিক আছে, ঠিক আছে, যখন চায় তখন কি করে? এই সার্ভার কি করে? আবার ইন্টারনেটের মাধ্যমে এই এইচটিএমএল ফাইলগুলা পাঠায় দেয় কার কাছে? আমাদের কম্পিউটারে। ঠিক আছে, এটা ভিতরে ভিতরে ঘটে, আমরা হইতেছে ওইগুলো দেখতে পারি না। যখন এই এইচটিএমএল ফাইলগুলা পাঠায় দেয়, এইচটিএমএল ফাইল তো আমাদের কম্পিউটারে চলে আসছে, চলে আসার সাথে সাথে কি হয় যে ওই ফাইলগুলা আমাদের কম্পিউটার যে ব্রাউজার আছে ব্রাউজারের ভিতরে দিয়ে দেয়। যখন ব্রাউজার ভিতরে দিয়ে দেয়, ব্রাউজারে এইচটিএমএল ফাইল পাওয়ার সাথে কি করে? ফাইলটা ওপেন করে। আর যখনই ওই ফাইলটা ওপেন করে সাথে সাথে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। তাহলে এই জিনিসগুলো থাকে কোন জায়গায়?
সার্ভার কম্পিউটারে, যে আমরা যদি facebook.com লিখি তাহলে facebook.com এর যে এইচটিএমএল ফাইল গুলো আসে কোন জায়গা থেকে? এইচটিএমএল এর সার্ভার কম্পিউটার থেকে। কারণ আমরা যখন বলি যে www.facebook.com, এটা দ্বারা বোঝায় যে আমি এইচটিএমএল এর সরি কি বলে ফেসবুকের সার্ভারের কাছে চাইতেছি যে তোমার কাছে যে এইচটিএমএল ফাইল গুলো আছে ওই ফাইল গুলো কি আমারে দাও। যখন আমি ওই ফাইল গুলো আমারে ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দেয় তখন হচ্ছে ওই ফাইল গুলো কি তখন এই জায়গায় দেখা যায় ফেসবুকের তথ্য গুলো দেখা যায়। বুঝতে পারছো? দেয় না কখন? যখন নেট পায় না তখন। নেট পায় না তাহলে ওই যে সার্ভারের সমস্যা। ওই তো দেয় না কিসের জন্য? কারণ হয়তো সার্ভারের সমস্যা আছে, সার্ভারে ওই জিনিসটা কাজ করতেছে না। হ্যাঁ আচ্ছা খেয়াল করো, এইভাবে হচ্ছে আমাদের আমরা হচ্ছে এইচটিএমএল ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না আসলে এটা আমরা এইচটিএমএল ব্যবহার করতেছি, কিন্তু আমরা এটা মানে গোপনে গোপনে ব্যবহার করি আর কি, মানে না জানি আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এইচটিএমএল ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে যতটুকু পড়ালাম এতটুকু কি বুঝছো না যে কি পড়ালাম, যে এইচটিএমএল কি, এইচটিএমএল এর এক্সটেনশন কি, এবং হচ্ছে এইচটিএমএল বা আমাদের ব্রাউজারটা কি আসলে কাজটা করে কিভাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। মনে করো এই জায়গায় এটার ফাইল গুলো আমি একটু বড় করে দেখা যাচ্ছে না, ফাইল গুলো বড় বড় লাগতেছে না, বোঝা যাচ্ছে না। এখন মনে করো আমি এই জায়গায় একটা ফাইল বানাও, ঠিক আছে, আমার কম্পিউটারে একটা ফাইল বানাও। এখন ফাইল বানানোর জন্য এই জায়গায় যেতে হয়, এই যে নিউ অপশনে যেতে হয়, যাওয়ার পরে এই জায়গায় দিতে হয় কি, যেমন একটা ফাইল বানাতে হয়। তেমন এই জায়গায় আমি জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট বানালাম। এই জায়গায় খেয়াল করে জায়গায় নাম দিলাম হচ্ছে জাস্ট নেমই দিই। নেম দেওয়ার পরে দেখো ডটের পরে টিএক্সটি আছে, তাই না? দেখা যাচ্ছে না লেখা, ডটের পরে টিএক্সটি আছে। যখন আমি এটা ইন্টার দেবো, ইন্টার দেওয়ার সাথে সাথে এটা ফাইলটা আসলো কি, এই জায়গায় লেখা নাই, লেখা বোঝা যাচ্ছে না, নেম ডট টিএক্সটি দেখা যায় না? এই দেখুন দেখা যায় না? ওই জায়গায় দেখা যায় না, ছাগলের মুখের উপরে দিই। এই যে এখন দেখা যায় না? নেম ডট টিএক্সটি এখন দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, নেম ডট টিএক্সটি দেখা যাচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখন হচ্ছে দেখো একটা জিনিস দেখো, এই ফাইলের ভিতরে আমি এখন ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কি হয়, যে কোনো ফাইল ওপেন হয় না, ফাইলটা ওপেন হয়। এখন যদি আমি এটা ডাবল ক্লিক করি, দেখো কিসের ভিতরে ওপেন হয়। যখন ক্লিক করছি এই দেখো একটা টেক্সট এডিটরের ভিতরে ওপেন করে দিয়েছে, যেটাকে আমি কি করতে পারি, লিখতে পারি। কিসের জন্য আমার টেক্সট এডিটর ওপেন করে দিয়েছে? কারণ কম্পিউটার বুঝছে যে এটা কি ফাইল, যে নামের পরে দেখছে ডট টিএক্সটি ফাইল, তার মানে এটা কি লেখার ফাইল। ঠিক আছে, এখন আমি একটা কাজ করতে হবে, এটাকে ক্লিক করে আমি টিএক্সটি কাইটে অন্য একটা জিনিস দেবো। কি দেওয়া যায়? ডট কিন্তু থাকতে হবে অবশ্যই, ডট জেপিজি দিই, জেপিজি। তাহলে এখন যখন ইন্টার দেবো, ইন্টার দেওয়ার সাথে সাথে একটা ওয়ার্নিং দেবো যে ইফ ইউ চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। মানে অন্য কি বলতেছে, তুমি যদি ফাইলের এক্সটেনশন চেঞ্জ করো তাহলে এটা কিন্তু পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবো, মানে ফাইলের ভিতরে যা আছে ততগুলো চেঞ্জ হয়ে যাবো। আমি দিলাম যে দাগ গাউটগা, সমস্যা নেই, ইয়েস। এখন দেখো এখন এটার আইকনটা চেঞ্জ হয়ে গেছে না? কিসের আইকন আইছে? ছবির আইকন আইছে। তাহলে এখন তুই ডবল ক্লিক করি, ওপেন হবে কোন জায়গায়? এই গ্যালারি সফটওয়্যার ওপেন হয়েছে, কিন্তু এই ছবির ভিতরে কিছু আছে নাই তো, পুরো তো ফাঁকা। আমি জাস্ট এমটি একটা ফাইল বানাইছি, জাস্ট এটার এমটি ফাইল বানানোর পরে আমার গ্যালারি তো ওপেন হয়েছে, কিন্তু এর ভিতরে কিছু নাই। এটাকে বলতেছে যে সরি ফটোস ক্যান্ট ওপেন ফাইল বিকজ দিস ফরম্যাট ইজ কারেন্টলি আনসাপোর্টেড। মানে এর ফাইলের ভিতরে আসলে কিছু নাই, জাস্ট খালি একটা ফাইল, জাস্ট ছবির ফাইল। যদি আমি ছবি তুলতাম তাহলে হচ্ছে কি, ওই ছবির তোলার তথ্য গেলে এই ফাইলের ভিতরে দিয়ে দিত, তাহলে হচ্ছে আমি জিনিসটা ছবিটা দেখতে পারতাম, যেহেতু ফাইলের ভিতরে কিছু নাই, ফাঁকা। ঠিক আছে, এখন মনে করো যখন আমি জেপিজি দিছি এই জন্য গ্যালারি তো ওপেন করছি। এখন মনে করো আমি এই জায়গায় দিব হচ্ছে MP4, তাহলে তোমার কি মনে হয় এটা কি আসবো? ভিডিওর একটা, আমার যেমন আমার কম্পিউটারে হচ্ছে ভিএলসি ভিডিও প্লেয়ার আছে, ইনস্টল করা আছে। এটা তখন আমি দিব, দেওয়ার সাথে সাথে একটা ভিএলসি লোগো চলে আসবে। এটা একটি অডিও প্লেয়ারের সফটওয়্যার, সাথে সাথে চলে আসছে কি, ভিএলসি। এখন যদি আমি ক্লিক করি, ওপেন করি, দেখো এটা কিছু ওপেন হবো। এই যে ভিডিও প্লেয়ারে কিন্তু ওপেন হয়েছে, কিন্তু ভিডিওর ভিতরে কিছু আছে নাকি? নাই তো, ওরা ফাঁকা ফাইল। এখানে জাস্ট ওপেন করে বলতেছে যে কি দিছাও, এর ভিতরে নাই, চালানের মতো কিছু নাই। ঠিক আছে, এটা বলতেছে। তাহলে সেম ভাবে যদি আমি MP3 দেই তাও এটাই আসবো, সমস্যা নাই। যদি আমি দেই যে কি বলে ওয়ার্ড ফাইল আছে না, যেমন এই জায়গায় ওয়ার্ড ফাইল আছে বা পিডিএফ, এই যে পিডিএফ দেখাও কেমন দেখা যাচ্ছে, এটা একটা কি ফাইল, যেমন এই যে আইসিটি অ্যাড এর একটা কিছু লেখা আছে এই জায়গায়, এটা হচ্ছে পিডিএফ ফাইল। ঠিক আছে, এই জায়গায় তাহলে কিন্তু এই জায়গায় কি বলে নেমের জায়গায় যদি আমি পিডিএফ দিয়ে দেই তাহলে পিডিএফ ফাইলের মতো আসার কথা, তাই না? তাহলে দেই .pdf। ঠিক আছে, ইন্টার দেই, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখো এটা পিডিএফ ফাইলের মতো আসছে।
ও বুঝতেছে কিভাবে আসলে এটা কোন ফাইল ওপেন করতে হবে, এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশন থেকে বুঝতেছে এটা কি ধরনের ফাইল, কোথায় ওপেন করতে হবে। এটা যদি ওপেন করি, আমি পিডিএফ ওপেন করবো কিন্তু পুরোটা ফাঁকা, কিন্তু এর ভিতরে কিছু জন্য, কারণ এর ভিতরে কিছু নাই। ঠিক আছে, এখন সেম ভাবে তাহলে আমরা কি দেখছিলাম, সেম ভাবে আমরা দেখছিলাম একটা এক্সটেনশন কি, এইচটিএমএল। এইচটিএমএল এক্সটেনশন দেখছিলাম না, তাহলে এখন এইচটিএমএল। এখন যদি ইন্টার দেই, তোমার কি মনে হয় এটা কি কি আইকন আসতে পারে এই জায়গায়? কিসের ফাইল আসছে? গুগল ক্রোম। এটা কি বোঝাইতেছে? এই ফাইলটা ডট কম, ডট কম না তো, ডট এইচটিএমএল। ডট কম তো হচ্ছে আমার ই মিশন নাম, ওইটা ডট কমে যাবো না, ডট এইচটিএমএল বুঝাবে, ডট কম বুঝাবো পরে। ঠিক আছে, তাহলে ডট যখন এইচটিএমএল দেবো তখন কি এটা ওপেন হবে কোন জায়গায়? যে কোনো ব্রাউজারে। তাহলে যেভাবে এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা ওপেন হবে কিসে? ব্রাউজারে। আর যখন ক্লিক করলাম ওপেন হলো কোন জায়গায়? ব্রাউজারে। ডট কম, ডট কম তো হচ্ছে ওটা মানে ডোমেইন নেম। এটাকে ডট কম দিলে এটা কোনো কিছু আসবো না। ডোমেইন নেম আরেক জিনিস, আমি ওটা পরে বোঝাবো। ডট কম মনে করো ফাইল এক্সটেনশনে ডট কম নাই, ডট কম কোনো ফাইলের এক্সটেনশন না। ঠিক আছে, এটা মনে রাখো, ওটা হলো ডোমেইন, টপ লেভেল ডোমেইন বলে। তাহলে বুঝতে পারছো, যখন আমি এটার ভিতরে আমি ডট এইচটিএমএল দেবো, এটা কি হবে? ওপেন হবে কোন জায়গায়? ব্রাউজারে। তাহলে এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর চারটা থাকে। তাহলে তুমি এই যে ওপেন, এই যে যেমন আমার এই খেয়াল করো, হ্যাঁ ভালো কথা বলছো, যে জায়গায় কি আছে আমার, কি ব্রাউজার কিন্তু দুইটা আছে, একটা ফায়ারফক্স আর একটা হচ্ছে কি গুগল, আর একটা আছে ডাবল এস ইডিজিই, যেটা দেখলাম ইডিজি, এই যে মাইক্রোসফট এজ, এটা আছে। মোট তিনটা আমার ব্রাউজার আছে, কিন্তু এখন ওপেন হবে কোনটা? আমি হচ্ছে আমার কম্পিউটারে সেট করে দিছি যে ডিফল্ট ভাবে, যখন আমি ডিফল্ট ভাবে মানে কোনটায় ক্লিক করি অটোমেটিক গুগল ক্রোমই নেবে। বাট আমি চাইলে অন্যটাই নিতে পারি। কিভাবে? জাস্ট এই জায়গায় ডবল ক্লিক করলে এই জায়গায় দেখবো যে ওপেন উইথ। ওপেন উইথ মানে কি, তুমি আরো কয়েকটা যে ব্রাউজার আছে অন্যগুলো ব্যবহার করতে পারবে, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার। এটা যখন ফায়ারফক্সে ক্লিক করলে তখন এটা ওপেন হবে কিসে? ফায়ারফক্স। এই যে ফায়ার, ওই ফাইলটা কি ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। ঠিক আছে, কোন আইকন? ওটা আমি ডিফল্ট ভাবে দিয়ে রাখছি হচ্ছে গুগল ক্রোম, তাই জায়গায় গুগল ক্রোম দেখাইতেছে। আমি যদি ডিফল্টে যাই, মানে চেঞ্জ করি যে ডিই, তোমার জন্য ওটা সিস্টেম হয়ে যায়, এই জায়গায় ডিফল্ট গুগল দেওয়া আছে। বাট এই যে আমি ফায়ারফক্স দিয়ে দেই, আচ্ছা এটা এখন চেঞ্জ হইতেছে না, কিছু করে জানি না। ও সরি, আমি জায়গায় ইমেইলে চেঞ্জ করছি। এটাকে দিতে হইতেছে ওয়েব ব্রাউজার। এটা এখন হওয়ার কথা। এই যে বুঝছে, ভালো লাগতেছে এখন। এটাকে যেটা দেওয়া যাবে ডিফল্ট ভাবে ওইটাই মানে দেখে। আমি সবসময় ইউজ করি ডিফল্ট ভাবে গুগল, গুগল ম্যাপস, একই কথা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এইচটিএমএল আসলে কি জিনিস, এইচটিএমএল আমরা কেমন ব্যবহার করি, এবং এইচটিএমএল এক্সটেনশন দ্বারা কি বোঝায়। এইচটিএমএল এক্সটেনশন দ্বারা বোঝায় কি, যে এই ফাইলটা ওপেন হবে কোন জায়গায়? ব্রাউজারে। এবং এরপর থেকে যখন কোডিং শিখবো, আমরা কোডিং শিখবো হচ্ছে এইচটিএমএল এর কোডিং থেকে শুরু করে আগামী ক্লাস থেকে শিখবো। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই, যে আমরা জাস্ট এইচটিএমএল এর বেসিক ধারণা নিলাম, এইচটিএমএল কি, কিভাবে কাজ করে, এবং এইচটিএমএল এক্সটেনশনটা বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার পড়বো। আগামী দিন থেকে আমরা এইচটিএমএল এ কোড করা শুরু করবো। ঠিক আছে।